স্টুডেন্টস অফ ক্লাস 12 আমি তোমাদের কাছে আবার চলে এসেছি তড়িৎ ক্ষেত্র ক্লাস 12 এর তড়িৎ ক্ষেত্র অধ্যায়টি ফাইনাল অঙ্কের পার্ট নিয়ে সেট 2 এর এই ফাইনাল পার্টে আমরা তড়িৎ দ্বিমেরু আর এদিকে তড়িৎ ফ্লাক্স আর গাউসের উপপাদ্য যেটা আমরা পড়েছি বা আমার ক্লাসে রয়েছে আমার থিওরিতে দেখবে তার সংক্রান্ত যে অঙ্কগুলো স্ট্যান্ডার্ড অঙ্কগুলো রয়েছে সেট 2 তে সেই অঙ্কগুলো আমি আজকে তোমাদের করে শেষ করছি। তবে এই ক্লাসটিতে আমি সেট 1 এ কিছু ডিমান্ডিং অঙ্ক, বিশেষ করে সেট 1 এর সব অঙ্কই সোজা, কিন্তু যখন সব স্টুডেন্টরা করলো অঙ্কগুলো করার পর দুটো অঙ্ক রয়েছে যে দুটো অঙ্কে তাদের একটু প্রবলেম হলো। সেই দুটো অঙ্ক সেট 1 এর স্পেশাল অঙ্ক, একটা 10 নম্বর অঙ্ক বোধহয়, একটা 17 নম্বর অঙ্ক। তো এই অঙ্ক দুটো আমি আবার এই ক্লাসেই করাবো, অর্থাৎ এখানে সেট 2 এর ফাইনাল পার্টের সাথে সেট 1 এর দুটো জাস্ট অঙ্ক লিংক থাকবে, ঠিক আছে? এই ক্লাসটাতে তুমি সেটা পেয়ে যাবে। ওকে, তো শুরু করা যাক। তো আমরা শুরু করছি সেট 2 এর ফাইনাল পার্ট। এই পার্টে মন দিয়ে দেখো, অবশ্যই থিওরিটা আগে পড়ে নেবে, যেটা আমার ডেসক্রিপশনে লিখে থাকবে। থিওরি পড়ার পর এই অঙ্কগুলো করবে, তাহলে অঙ্কগুলো করতে ভালো লাগবে। আর একটা ব্যাপার, অঙ্কগুলো দেখছো ঠিক আছে, তবে চেষ্টা করবে আগে অঙ্কগুলো নিজে করার। থিওরি পড়ার পর উদাহরণের অঙ্কগুলো দেখার পর এই সেট 1 এর অঙ্ক করার পর সেট 2 এর অঙ্কগুলো নিজে করার চেষ্টাটা আগে করবে। যদি কোনো অঙ্কে আটকাও, তুমি তো বুঝতে পারছো এই পার্টে কি কি অঙ্ক রয়েছে, তারপরে নাহলে স্কিপ করে করে সেই অঙ্কটা দেখবে যে কোথায় আটকালে, বা নিজে করার পর মিলাবে। আগে নিজে করে নাও, তারপরে অঙ্কগুলো দেখো, দেখো যে তুমি ঠিক করেছো কিনা, ঠিক আছে? তাহলে তোমার আরো বেশি খুব ভালো ব্রেনগুলো ডেভেলপ হবে। ওকে, ফিজিক্সের থিওরি ভেরি ইম্পর্টেন্ট থিং, থিওরিটাই সব থেকে আসল। এবার অঙ্কটা হলো থিওরির অ্যাপ্লিকেশন, তুমি অ্যাপ্লাই করতে পারছো কিনা। তো আগে তুমি থিওরিটাকে নিজে অ্যাপ্লাই করতে শেখো অঙ্কের মাধ্যমে, অঙ্কগুলোর অনুশীলনী থেকে দেখে, সেট 2 দেখে, সেট 1 দেখে। যদি আটকাও, তার হেল্প হিসাবে আমি রয়েছি, ঠিক আছে? সেই হিসাবে আমাকে তোমরা নিবে, যে ডাইরেক্ট রেডিমেড অঙ্কগুলো করে নেবে না, তাহলে কোনো লাভ নেই। কিন্তু আগে নিজে করো, যেখানে যেখানে আটকাবে ভিডিও দেখো, সেখানে সেখানে পেয়ে যাবে, তাই তো? সেই মজা। আমাদের সময় তো ছিল না, বহুত চাপ গেছে, কত অঙ্ক আমাদের স্কিপ করতে হয়েছে, কারণ কেউ করানো ছিল না। কত করাবে একজন স্যার ক্লাসে, কত টানবে? যাই হোক, তোমরা ভিডিওর মাধ্যমে পাচ্ছ, খুব ভালো কথা। তো করতে থাকো, আরো বেশি তোমাদের ব্রেন ডেভেলপ হবে। এত এত অঙ্ক সব পাবে তুমি এই ক্লাসে। ক্লাস 12 এর সমস্ত সেট 2 এর অঙ্ক পাবে, এটুকু প্রমিস। ইভেন 11 হবে, এখন ক্লাস 12টাকে নিয়ে বেশি জোর দিচ্ছি। ওকে, চলো শুরু করা যাক। তো ক্লাস 12 এর 20 নম্বর অঙ্কটা, ঠিক আছে? সেট 2 এর 20 নম্বর অঙ্ক, তার আগে পর্যন্ত আমরা করেছি। এবার এখানে আজকে 20 নম্বর অঙ্ক থেকে স্টার্ট করবো। মন দিয়ে পড়ো, আমার স্ক্রিনেও আসবে, দেখে নাও। বলছে কিউ এবং মাইনাস কিউ দুটি আধান, কিউ এবং মাইনাস কিউ দুটি আধান বায়ু মাধ্যমে 3 × 10⁻⁻12 মিটার দূরে থেকে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করলো। দ্যাটস মিন এই অঙ্কটা তড়িৎ দ্বিমেরুর থিওরিটা দেখে তারপরে আসবে, খুব সুবিধা হবে। এই দ্বিমেরু লম্ব সমাদ্বিখণ্ডকের ওপর, অর্থাৎ তড়িৎ দ্বিমেরু লম্ব সমাদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কি হয় তার রাশিমালাটা দেখে আসবে, খুব সুবিধা হবে। এই দ্বিমেরু লম্ব সমাদ্বিখণ্ডকের ওপর দ্বিমেরু থেকে 3 সেমি দূরে ক্ষেত্র প্রাবল্য দেওয়া আছে 3.3 × 10⁻32 নিউটন পার কুলম। তাহলে কিউ এর মান কত? খুব ইজি অঙ্ক। দেখো কি কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে মাইনাস কিউ আর প্লাস কিউ দিয়ে তৈরি হওয়া দ্বিমেরু, যার মাঝখানের দূরত্ব হলো 3 × 10⁻⁻12 মিটার। ওকে, এটা এদের মাঝখানের দূরত্ব। আর এই লম্ব সমাদ্বিখণ্ডকের উপর এইখানে যেখানে বার করতে বলেছে সেটা হলো তোমার কত সেমি দূর? 3 সেমি, মানে 3 × 10⁻⁻2 মিটার। ওকে, এবার আগে তুমি একটা জিনিস লক্ষ্য করো, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যে দ্বিমেরু দুটার মধ্যে গ্যাপ হলো 3 × 10⁻12 মিটার। আর দ্বিমেরুর এই লম্ব সমাদ্বিখণ্ডকের উপর যত ডিস্টেন্সে আমি এই তড়িৎ ক্ষেত্রটা বার করবো সেটা হলো 3 × 10⁻2 মিটার। তো কোথায় -2 10⁻, আর কোথায় 10⁻12? দ্যাটস মিন এই দ্বিমেরুর মধ্যেকার যে দূরত্ব আর দ্বিমেরু থেকে যেখানে আমি তড়িৎ ক্ষেত্রটা বের করবো সেই দূরত্ব, দ্যাটস মিন এটাকে আমরা যদি r ধরি আর এই ডিস্টেন্সটা যদি আমরা 12 ধরি, দেখবো থিওরিতে, তাহলে এখান থেকে এইটুকু বোঝা যাচ্ছে যে r is much greater than l। 12 এর হাফ l আবার, আর সেখান থেকে rটা কিন্তু খুবই গ্রেটার দেন। তাহলে আমরা এই ক্ষেত্রে কিন্তু ক্ষুদ্র দ্বিমেরুওয়ালা ফর্মুলা ইউজ করব, কারণ আমি দেখতেই পাচ্ছি যে এই দূরত্বটা কিন্তু এই 12 বা l এর থেকে অনেক বড়।
এবার ক্ষুদ্র দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্র কত হয় সেটা আমরা সূত্র জানি, E ইকুয়াল টু, সূত্রটা কত হয় 1/4πε0, সূত্রগুলো সব মনে রাখবে, হ্যাঁ, P বাই r স্কয়ার প্লাস l স্কয়ার, সরি এটা তো ইসের জন্য না, এটা তো নরমালি r কিউব, ব্যাস P বাই r কিউব, এমনি হয় r স্কয়ার প্লাস l স্কয়ার টু দি পাওয়ার 3/2। এবার যেহেতু আমরা ক্ষুদ্র নিতে গেলে l টাকে নেগেট করে দিই, দ্যাটস মিন r স্কয়ার টু দি পাওয়ার 3/2, 2 কেটে গিয়ে r কিউব অনলি। সো এটা হলো তড়িৎ ক্ষেত্রের ফর্মুলা। কোথায়? তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর। ওকে, ব্যাস, তাহলে ই এর ফর্মুলাও জানি। এবার ডেটা দেখো, তোমাকে জানতে বলেছে, অ্যানসার চেয়েছে কিউ কত। ওকে, আবার কিউ লুকিয়ে আছে পি এর মধ্যে, পি ইকুয়াল টু কিউ ইন্টু 12। ওকে, তাহলে এবার দেখো ই জানা আছে, এই পুরোটার ভ্যালু আমি জানি, আর জানা আছে, পি ইকুয়াল টু, আবার এখানে যদি ভেঙে লিখি 1/4πε0 কিউ ইন্টু 12 বাই আর কিউব। দেখো 12 দূরত্ব জানা আছে, আর কিউব জানা আছে, এই ভ্যালু জানা আছে, ই জানা আছে, দ্যাটস মিন এখান থেকে সব ভ্যালুগুলো বসালে কিউ বের করা খুবই ইজি। ওকে, এবার তুমি নিজেও করতে পারবে, নিজে ট্রাই করো, আমি এখানে করে দেখাচ্ছি। এবার ভ্যালুগুলো দেখো, ই এর ভ্যালু কত, ই হলো 3.3 ইন্টু 10 টু দি পাওয়ার -32, এটা হলো ই এর ভ্যালু, নিউটন পার কুলম, হ্যাঁ, এসআই পুরো সেম এসআই এর ফর্মুলা অ্যাপ্লাই করেছি, হয়ে গেল ই এর ভ্যালু। এটা হলো আমরা জানি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। ওকে, কিউটা তো বার করব। ওকে, 12 মানে তড়িৎ দ্বিমেরুর মাঝখানে দূরত্ব কত, 3 ইন্টু 10 টু দি পাওয়ার -12। আচ্ছা, এই দূরত্বটা কিন্তু ইউজ হবে, এই ক্ষুদ্র দ্বিমেরুর এলটা নেগলেক্ট খালি ওই r স্কয়ার প্লাস l স্কয়ার টু দি পাওয়ার 3/2 এর যে এলটা, সেখানে শুধু নেগলেক্ট হয়, ঠিক আছে? এখানে কিন্তু কিউ ইন্টু মাঝখানে দূরত্ব কিন্তু লাগবে। ওকে, হয়ে গেল, থাকলো আর কি থাকলো, বাই আর কিউব, আর কত 3 ইন্টু 10 টু দি পাওয়ার -2 তার কিউব। এবার এইখান থেকে আমাকে কিউটা বার করতে হবে, ঠিক আছে? ব্যাস, তাহলেই হবে। এবার এখান থেকে বের করতে হবে, এখান থেকে দেখে নাও, এটা কিউ, কিন্তু এটা আবার 9 হলো না, এটুকুটা কিউ আছে, এটা কিউ, বাকি সব জিনিস। তাহলে কিউ ইকুয়াল টু, একবারে করছি, এদিকে 3.3 ইন্টু 10 টু দি পাওয়ার -32 ইন্টু এদিকে 3 3 9 3 9 27, 27 ইন্টু 10 টু দি পাওয়ার -6, 3 2 6। ওকে, এটা হয়ে গেল, হয়ে গেল। এদিকে নেবে নিচের দিকে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, ওকে, ইন্টু এদিকে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -12। ওকে, এবার ক্যালকুলেশনটা দেখো, 9 9 3 27, 3 3 কেটে গেল, দ্যাটস মিন 3.3 বাঁচলো, ইনটু এবার 10 এর ঘর দেখো, 32 6 33 34 35 36 37 38 38 38 থেকে আবার 9 বিয়োগ উপরে যাবে, 38 38 মানে 9টাও বিয়োগ মানে আবার যোগ হবে, 38 38 মানে 47। ওকে, শুধু 12টা প্লাস যাবে, -37 থেকে 12, 47 থেকে 12 বাদ দিলে 35, এবার ওদিকে মাইনাসটাই বড়, সো 10 টু দি পাওয়ার -35 কুলম। দেখো বুঝতে পারলে না, ক্যালকুলেশন খুব সহজে নিজেই করা যায়, ক্যালকুলেটর ছাড়া কিন্তু ক্যালকুলেশনটা করে দিলাম। ওকে, দেখো, চলো পজ করো, পজ করে দেখে নাও। মেটাচ্ছি, আসলে বুঝতে পারলে? এবার দেখো সেকেন্ড অঙ্ক মানে 21 নম্বর অঙ্ক। ওকে, 21 নম্বর অঙ্কটা দেখো, স্ক্রিনে আসবে, পড়ে নাও মন দিয়ে। একটি তড়িৎ দ্বিমেরু, আবার তড়িৎ দ্বিমেরুর অঙ্ক, সিম্পল যা যা আছে তার মধ্যে হবে কিছু একটা, পড়ে নাও। কি কি হতে পারে? তড়িৎ দ্বিমেরু অক্ষের উপর, সমদ্বিখণ্ডকের উপর যে কোনো পজিশনে তড়িৎ ক্ষেত্র বের করা, আর তড়িৎ দ্বিমেরুর উপর অ্যাপ্লাইড টর্ক, এইটুকুর উপরই তো অঙ্ক হবে। দেখা যাক এটা কিসের উপর অঙ্ক। একটি তড়িৎ দ্বিমেরুর আধান 10 মাইক্রোকুলম, ওকে, ভেরি গুড, এবং দৈর্ঘ্য 20 মিলিমিটার, ওকে, ভেরি গুড। একে 10 টু দি পাওয়ার 3 নিউটন পার কুলম প্রাবল্যের তড়িৎ ক্ষেত্র বরাবর রাখা হয়েছে, মানে এটা এক্সটার্নাল তড়িৎ ক্ষেত্রের মধ্যে দ্বিমেরুটা রাখা হয়েছে, জাস্ট টর্ক বের করতে হবে আর কি। দ্বিমেরুর ওপর মোট বল কত? টর্ক, মোট বল মানে টর্ক আর কি। দ্বিমেরুর উপর কি বল কাজ করবে যখন যেদিকে প্লাস দিকে মাইনাস আছে, এদিকে আপওয়ার্ড ফোর্স, এদিকে ডাউনওয়ার্ড ফোর্স, টর্ক। একে তড়িৎ ক্ষেত্রে বরাবর সাপেক্ষে 60 ডিগ্রি কোণ রাখলে এর উপর কত বল ক্রিয়া করবে বা টর্ক ক্রিয়া করবে, ঠিক আছে? প্রথমে তো দেখো, তাহলে সিম্পল টর্ক, তো টর্ক। এবার একটা তড়িৎ দ্বিমেরুকে যদি মনে করো এটা একটা তড়িৎ ক্ষেত্র, এটা থিওরি একটু বলে দিচ্ছি, যদিও পেয়ে যাবে আমার কিসে, তড়িৎ ক্ষেত্র। এবার যেটা আপওয়ার্ড নিচ্ছি তড়িৎ ক্ষেত্র, দ্যাটস মিন নিচে কি আছে, নিচে আছে মাইনাস,
আপওয়ার্ড মানে প্লাস আধানের উপর, সরি নিচে আছে প্লাস আর উপরে আছে মাইনাস, এইভাবে তৈরি করা। প্লাস ওয়ান আধানকে কি করবে, এই বিকর্ষণ করবে, আকর্ষণ করবে, এইভাবে তৈরি করা আছে। এবার এই বরাবর যদি আমি একটা দ্বিমেরু রেখে দিই, মাইনাস কিউ প্লাস কিউ, ওকে ওকে রেখে দিই, তাহলে আমি কি জানি এর উপর এইখানে মাইনাস কিউ এর উপর এখানে কিউই ফোর্স কাজ করে, এখানে কিউই ফোর্স কাজ করে, এটা ওই বরাবর এই প্লাস কিউ কে আকর্ষণ করবে, এই মাইনাস কিউ কে এই আকর্ষণ করবে, ফলে কি হবে বানবানি ঘুরবে। এইবার এই অবস্থায় উপর যে টর্কটা কাজ করে, যে কোনো অ্যাঙ্গেলে যখন পজিশন পাই, থিটা থিটা অ্যাঙ্গেল করে থাকে যে টর্কটা জিনিসটা, যখন দ্বিমেরুটা থিটা অ্যাঙ্গেল করে থাকে, মাইনাস কিউ প্লাস কিউ, যদি তড়িৎ ক্ষেত্রের সাথে থিটা অ্যাঙ্গেল করে থাকে, তখন আমরা থিওরিটা দেখবে, তখন আমরা শিখেছি টাউ ইকুয়াল টু হয় পি ক্রস ই, দ্যাটস মিন এখানে ভেঙে হলে পি ই সাইন থিটা। এবার যদি দ্বিমেরুটা একদম তড়িৎ ক্ষেত্রের সাথে ফ্ল্যাট এইভাবে থাকে, ও সরি তড়িৎ ক্ষেত্রের সাথে ফ্ল্যাট থাকে, তড়িৎ ক্ষেত্রের সাথে ফ্ল্যাট থাকে মানে একদম এইভাবে, এখানে মাইনাস কিউ এখানে প্লাস কিউ এইভাবে আছে, ঠিক আছে। এইভাবে এটা হলো 90 অ্যাঙ্গেল করে আছে, যদি এইভাবে একদম ফ্ল্যাট একদম ঘুরতে এইভাবে আছে না, বল কাজ করতে 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 একদম এই ফ্ল্যাট হয়ে গেছে একদম, যদি একদম তড়িৎ ক্ষেত্র দাঁড়িয়ে একদম, তাহলে এই অবস্থায় থিটা কত, 0। থিটা মাপতে হয় কিন্তু তড়িৎ ক্ষেত্রের সাথে তড়িৎ দ্বিমেরুর কোণ। এবার তড়িৎ দ্বিমেরু যখন এই অবস্থায় আছে তাহলে 90 ডিগ্রি কোণ, যখন এই অবস্থায় আছে তখন একটা কোণ থিটা, আর যখন একদম ঘুরতে ঘুরতে এই পজিশনে চলে এসেছে প্লাস কিউ আর মাইনাস কিউ, তখন অ্যাঙ্গেল কত, 0। আর তখন যদি অ্যাঙ্গেল 0 হয় দ্যাটস মিন টাউ ইকুয়াল টু কি, পি ই সাইন 0, মানে সাইন 0 মানে কি 0, দ্যাটস মিন 0। তাহলে এক কথায় প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল উইদাউট এনি ভ্যালু, যে যদি তড়িৎ ক্ষেত্র মানে তড়িৎ দ্বিমেরুটা তড়িৎ ক্ষেত্র বরাবর স্থাপিত করা হয়, তাহলে কিন্তু তার উপর কোনো রকম টর্ক বা বল কাজ করবে না। বাট যদি একটা অ্যাঙ্গেল করে থাকে, যেমন এখানে বলেছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, কথা বলেছে যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, তাহলে অবভিয়াসলি এর উপর টর্কটা কাজ করবে, দ্যাটস টর্ক ইকুয়াল টু কি, টাউ ইকুয়াল টু, এটা 1 নম্বর কেস। 2 নম্বর কেসের টর্ক কি, টাউ ইকুয়াল টু পি ই সাইন 60 ডিগ্রি। বাস এবার তো বসাতেই হবে ভ্যালু হলো। এবার পি পি বলার জন্য পি মানে কি জানি আমি, কিউ ইনটু 12, পি ইকুয়াল টু কিউ ইনটু 12। এবার কিউ কত, কিউ এর ভ্যালু হলো, কিউ কই, কিউ বলে দিয়েছে তোমাকে 10 মাইক্রোকুলম। 10 মাইক্রোকুলম মানে 10 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম। পি ই সাইন 60 ডিগ্রি, পি ইকুয়াল টু কি আবার 10 ইনটু 10 টু দি কিউ ইনটু 12, কিউ মানে আবার 10 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 হয়ে গেল মাইক্রোকুলম তে কুলম, ইনটু 12 মানে কিন্তু মাঝখানে দূরত্ব। এবার 2l মানে কেউ কিন্তু ভুল করবে না, 2 ইনটু আবার মাঝখানে দূরত্ব করবে না। 2l কিন্তু আমরা সবসময় ধরি যে দ্বিমেরু দুটোর যে আধান দুটোর মাঝখানে দূরত্বকে আমরা 2l ধরি, এটা কিন্তু খেয়াল রাখবে, হ্যাঁ এই ভুলটা করবে না কিন্তু। তো 2l মানে কি হবে, মাঝখানে দূরত্ব কত বলেছে, 20 মিলিমিটার। 20 মিলিমিটার মানে 20 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। ওকে, তো এই বেরিয়ে গেল, তাহলে পি বেরিয়ে গেল। আর কি লাগবে, ই, ই এর ভ্যালু দেওয়া আছে ই ই ই ই হ্যাঁ 10 টু দি পাওয়ার 3, তাহলে ই হলো আবার 10 টু দি পাওয়ার 3 নিউটন পার কুলম। ওকে, তাহলে সব দেওয়া আছে, এখানে বসিয়ে দাও। 10 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইনটু 20 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইনটু 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 এটা পি হলো ই 10 টু দি পাওয়ার 3 ইনটু ইনটু sin 60, sin 60 ভ্যালু কত, sin 60 ভ্যালু হলো √3/2, √3/2। তাহলে ক্যালকুলেশনটা দেখো, দেখা যাচ্ছে তো, হ্যাঁ ক্যালকুলেশনটা দেখো। এদিকে 10, এদিকে 2, এদিকে 2 কেটে গেল, এই 20 2 কেটে গেল, তাহলে থাকলো খালি √3 ইনটু, এবার 10 এর ঘর দেখো, 1 6 থেকে 1 বাদ দিলে 5, -5 -3 -8, এখানে একটা -7, এখানে তিনটা -7 3 -4, তাহলে 10 টু দি পাওয়ার -4, √3 ইনটু 10 টু দি পাওয়ার -4। এবার √3 ভ্যালু হয় 1.732, 732 ইনটু 10 টু দি পাওয়ার -4, তাহলে আসছে ওকে 1.732 ইনটু 10 টু দি পাওয়ার -4। তো বাস এটাই হলো টাউ ইকুয়াল টু 1.732 into 10 to the power -4, ওকে, নিউটন ইনটু মিটার। টর্ক মানে কি, নিউটন ফোর্স ইনটু মিটার ডিসটেন্স। এগুলো নিউটন ইনটু মিটার ক্যালকুলেশন করে পাবো, পি এর যে একক আর ই এর একক যদি গুণ করি তাহলে আমি পেয়ে যাবো এককটা নিউটন ইনটু মিটার।
ওকে, এই হয়ে গেল 21 নম্বর অঙ্কটা। দেখো বুঝতে পারলে কিনা। আমরা নেক্সট অঙ্কে যাব। চলো মিটালাম, নেক্সট অঙ্ক করব। বাতেं कभी ना 22 নম্বর 22 নম্বর অঙ্ক বলছে, স্ক্রিনে দেখো, একটি তড়িৎ দ্বিমেরু, আবার দ্বিমেরুর অঙ্ক, আধান 6 ন্যানোকুলম, ন্যানোকুলম মানে 10⁻⁻৯, ওকে, মাইক্রো মানে 10⁻⁻6, এগুলো মনে রাখবে, এবং দৈর্ঘ্য 1 মিলিমিটার মানে 10⁻³ মিটার। দ্বিমেরুটির মধ্যবিন্দু থেকে তো সবকিছু করতে হয় 3 মিটার দূরত্বে, এই মা খালি 3 মিটার দূরত্বে, দ্যাটস মিন না লম্ব সমদ্বিখণ্ডক বলেছে না তোমার মানে অক্ষের উপর বলেছে, তার মানে কি যে কোনো বিন্দুতে, ওকে। রেখাটির সাথে 60 ডিগ্রি কোণে, 3 মিটার দূরত্বে ও রেখাটির সাথে 60 ডিগ্রি কোণে, মানে যে পজিশনে আছে যে দূরত্বটা, সেটা ওই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, ওকে। এটাও একটা থিওরি আছে, আমার ক্লাসে আছে, অবশ্যই দেখে নেবে। কোণ করে অবস্থিত কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান ও অভিমুখ নির্ণয় করো। খুবই ব্যাপার সহজ, আগে থিওরিটা দেখো, তারপরে ভ্যালুগুলো দেখছি। এই হলো -q, এই হলো +q, তড়িৎ দ্বিমেরু, ওকে। তড়িৎ দ্বিমেরু এটা মিডল পয়েন্ট, এটা মনে করো যে পয়েন্টটা বের করব, দ্যাট অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি, ওকে। এটা হলো, এটা যে কোনো বিন্দুতে। এবার কয়েকটা জিনিস দেখেন আমাকে। আধানগুলো 6 ন্যানোকুলম, ওকে, অসুবিধা নাই। দৈর্ঘ্যটা দেখো 1 মিলিমিটার, 1 মিলিমিটার মানে 1 × 10⁻³ মিটার, ওকে। আর দূরত্বটা কত দূরে? 3 মিটার দূরত্বে, বাপরে 3 মিটার, দ্যাটস মিন এই আর অবভিয়াসলি আবার গ্রেটার দেন এই এল, এটা এইটুকু 12 ধরবো আমরা, তার যে হাফ এল সেট থেকে আর অনেক বেশি, দ্যাটস মিন এটাও আমরা ক্ষুদ্র দ্বিমেরুর জন্য করব। এবার ক্ষুদ্র দ্বিমেরুর জন্য কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের যে রাশিমালাটা আছে দেখে নাও, জাস্ট ফর্মুলা বেস অঙ্ক এটা। তো ফর্মুলা রাশিটা কিছু, রাশিমালাটা E = একদম থিওরিতে পেয়ে যাবেন 1/4πε0 p/r³ √3 cos² θ + 1। অবভিয়াসলি আগে থিওরি থেকে আসবে, নইলে কিন্তু বুঝতে পারবে না, বা যদি একদম মেশিনের মতো বোঝো তাহলে এটা ফর্মুলা, আদারওয়াইজ থিওরিটা দেখে নাও যে একটা দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে যে কোনো পয়েন্টে যে কোনো অ্যাঙ্গেল করে থাকলে সেখানে তড়িৎ যে ক্ষেত্রটা হয় তার ফর্মুলা হয় এটা, ওকে। ব্যাস, এবার মান বসাও, কাজ হয়ে যাবে। চলো মান বসাচ্ছি, হ্যাঁ, এখানে বস করছি। কি বলতে পারবো? প্রথমে 1/4πε মান জানি আমরা 9 × 10⁹, ওকে। পি বলে দিয়েছি কি, দ্বিমেরু আধান বলেছে, দৈর্ঘ্য বলেছে, মানে পি বেরিয়ে যাবে। পিটা আমি এখানে করছি, p = q × 12। q কত? q 6 ন্যানোকুলম, 6 × 10⁻⁹। 12 কত? মাঝখানে দূরত্ব দেওয়া আছে 1 × 10⁻³ ওকে। এটা হয়ে গেল, এটা বসে দেওয়া হয়, তাহলে কত? 6 × 10⁻⁹ × 1 × 10⁻³ আর হয়ে গেল বাই r³ r 3 মিটার, দ্যাটস মিন 3³ ওকে। নেক্সট এটা √ আন্ডারের ভিতরে কি আছে? √ আন্ডারের ভিতরে আছে হলো 3 cos² θ + 1, তাহলে 3 × cos² 60 ডিগ্রি + 1। চলো বুঝতে পারলে? চলো এবার এখানে একটু ক্যালকুলেশনটা জটিল হবে, ঠিক আছে? কেন জটিল হবে? কারণ এখানে প্রথমে এটা 9, এটা এখানে করে দিচ্ছি, কেটে দিয়ে এটা 9 করে দিলাম, 9 কেটে গেল, একদম ভালো কথা, সবই ঠিক আছে, এই ক্যালকুলেশনটা করা যেত। কিন্তু √ 3 cos² θ + 1 এটা করার, cos 60 + 1 এটা করার পর তার রুট করাটা কিন্তু কঠিন, দ্যাটস মিন এখানে তোমাকে ক্যালকুলেটরটা ইউজ করতেই হবে, ঠিক আছে? তো এখানে যদি ক্যালকুলেটর ইউজ করো এবং ফাইনালি সব ভ্যালুগুলো যদি বসিয়ে দাও, তাহলে এর অ্যানসারটা যেটা আসবে সেটা হলো 2.64 × 10⁻³ নিউটন পার কুলম্ব। এটা কিন্তু তোমাকে ক্যালকুলেটরে ক্যালকুলেট করতে হবে। এরপরে প্রশ্ন হলো অভিমুখ নির্ণয় করো। এটাও তোমার যে থিওরিটা আছে সেই থিওরিতে শিখেছি আমরা, যে এখানে যে অভিমুখটা হয় সেখানে একটার জন্য E1 এই সাইডে হয়, যেটাতে মানে এটা যদি কম্পোনেন্ট ভাগ করে নি, একটা এদিকে পি এ, এটা পি, তো পি এর যদি কম্পোনেন্ট ভাগ করে নি, একটা এই বরাবর একটা এই বরাবর, এটা ছিল ঠিক আছে, তো এটা পি cos 60 ডিগ্রি আর এটা পি sin 60 ডিগ্রি, থিওরি পার্ট দেখে নেবে একটু। তার জন্য এটা হয় মানে অক্ষের উপর, যেটা এই বরাবরে কাজ করবে, আর এটা লম্ব সমদ্বি, এটার জন্য লম্ব সমদ্বিখণ্ড যেটা এর অপোজিটে কাজ করবে।
এটা হলো E2, তাহলে এর মাঝখানে অ্যাঙ্গেল যদি মানে তাহলে তাদের লব্ধি কি হবে, তাদের লব্ধি হবে এবার আবার E। এবার সেই ইটা যদি বার করতে হয় তাহলে আমাকে দেখতে হয় এটা কার সাথে বার করবো, E1 এর সাথে বার করবো না E2 এর সাথে যদি বার করবো। মনে করো আমি যদি E1 এর সাথে বার করি তাহলে E1 এর সাথে কি বার করি, তাহলে E1 এর সাথে যদি বার করি তাহলে এখানে যদি ফাই অ্যাঙ্গেলটা ধরে নিই তাহলে থিওরিটা একটু দেখতে মন দিয়ে যে এখান থেকে tan phi ইকুয়াল টু হয়, এটা ক্যালকুলেশন আছে ওই থিওরিতে পেয়ে যাবে, tan phi ইকুয়াল টু হয় হাফ tan থিটা। দেখেন হ্যাঁ একদম পেয়ে যাবে সিম্পলি, তাহলে tan phi ইকুয়াল টু হাফ tan থিটা, দ্যাটস মিন phi ইকুয়াল টু tan ইনভার্স হাফ tan থিটা। যদি এগুলো মানগুলো বসিয়ে দাও তাহলে এখানে হবে tan ইনভার্স হাফ tan 6 ডিগ্রি, তাহলে tan 60 এর মান বসাও দিয়ে ক্যালকুলেশন করো, দিয়ে ফাইনাল যে আনসারটা আসবে সেটা হলো 40 ডিগ্রি 89 মিনিট। এটা তোমাদের ক্যালকুলেশনটা ক্যালকুলেটরে করতে হবে, ঠিক আছে? এটা পুরো ক্যালকুলেটরে করতে হবে অঙ্কটা, ঠিক আছে? থিওরিটা খুব সহজ, মানে অঙ্ক হিসেবে খুব সহজ, কিন্তু ক্যালকুলেশনটা তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে হবে, কারণ এখানে রুট আছে, এখানে tan ইনভার্স আছে, আবার tan ইনভার্স করার পর যে অ্যানসারটা আসবে সেটা আবার ডিগ্রি মিনিট আসবে, ঠিক আছে? যেটা ক্যালকুলেটর তোমাকে দিয়ে দেবে। ওকে, হয়ে গেল অঙ্কটা, চলো নেক্সট করবো। ওকে দেখো মিটাচ্ছি, পজ করে নাও, পজ করে তারপরে মিটাবে, কিন্তু টুকে নেবে তারপরে মিটাচ্ছি, ঠিক আছে? আমি মিটিয়ে দিলাম, তুমি কিন্তু টুকে নেবে আগে পজ করে। কিছু কিছু অঙ্ক আছে যেখানে তোমাকে একটু ক্যালকুলেটরটা ইউজ করতেই হবে, কিছু করার নেই। ম্যাক্সিমাম অঙ্কে তোমার ক্যালকুলেটর ইউজ না করে নিজে ক্যালকুলেশন করা যায়, ঠিক আছে? চলো তাহলে এবার আমরা যেটা করবো 23 নম্বর অঙ্ক। এটা কিন্তু একটু কঠিন আছে, একটু কঠিন বলতে একটু ভেক্টরের ব্রেন লাগবে, মানে ভেক্টর যে শিখেছিলাম সেই ভেক্টরটা একটু লাগবে এখানে। হ্যাঁ, তো কি বলছে আগে অঙ্কটা দেখো। একটি তড়িৎ দ্বিমেরুর বিন্দু আধানের মান যথাক্রমে 8 মাইক্রোকুলম এবং -8 মাইক্রোকুলম। থিওরি অনুযায়ী দুটো একই আধান হবে, শুধু প্লাস আর মাইনাস। আধান দুটার পর স্থানাঙ্ক দেওয়া আছে, একটা স্থানাঙ্ক 2, মানে প্রথমটা স্থানাঙ্ক 2 -1 5, আর তারপর একটা স্থানাঙ্ক 1 0 4, 3D তে স্থানাঙ্কটা দেওয়া আছে। দ্বিমেরুটা যদি E ভেক্টর ইকুয়াল টু 0.20 I ক্যাপ ভোল্ট পার মিটার, মানে ওই এক্সটার্নাল তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে, অবভিয়াসলি টর্ক বের করতে বলবে, মানে তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থান করে, তাহলে দ্বিমেরুটার উপর ক্রিয়াশীল টর্কের মান নির্ণয় করা। বুঝা যাচ্ছে যে দ্বিমেরু আছে তো এক্সটার্নাল তড়িৎ ক্ষেত্র আছে, মানে টর্ক বের করতেই দেয়। তো অবভিয়াসলি টর্ক বের করার জন্য আমি আগে দেখে নিই যে দ্বিমেরুটা কোথায় আছে। এটা যদি এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস এবং এটা জেড অ্যাক্সিস, ওকে? এবং সেই হিসাবে মনে করো এইখানে আছে Q1, মানে কোনটা প্রথমটা +8 মাইক্রোকুলম, আর এখানে আছে -8 মাইক্রোকুলম। ওকে, এইবার এইটা মনে করো ফাইনালি R1 ডিসটেন্সে রয়েছে, ঠিক আছে? আর এটা R2 ভেক্টর, ঠিক আছে? অবভিয়াসলি এই R1 ভেক্টর আর R2 ভেক্টর আমাদের বের করতে হবে তোমার ওই স্থানাঙ্ক দেখে। তাহলে আগে বের করে নিই R1 ভেক্টর ইকুয়াল টু হবে স্থানাঙ্ক কত, R1 এর স্থানাঙ্ক হলো কত 2 -1 5, that is 2 I cap - j cap plus 5 k cap হয়ে গেল। এবার R2 ভেক্টর এর স্থানাঙ্ক কত, স্থানাঙ্ক হলো 104 এগুলা স্থানাঙ্কের ব্যাপারগুলো কিন্তু ক্লাস সব ভেক্টরে আমরা শিখে গেছি। তাহলে R2 ভেক্টর কত হবে I cap প্লাস 4 k cap, 0 j cap না লিখলেও চলবে। এটা হলো R2 ভেক্টর। আমাদের বের করতে হবে কি এর মাঝখানের দূরত্বটা, দ্যাটস মিন 2l। এবার 2l এর ডিরেকশনটা আমি এদিকে লিখলাম কেন, কারণ আমরা জানি তড়িৎ দ্বিমেরু ভ্রামক সবসময় মাইনাস কিউ থেকে প্লাস কিউ দিকে কাজ করে, আর যেদিকে দ্বিমেরু ভ্রামক কাজ করবে তার ডিসটেন্সটা সেদিকেই কাজ করবে। ওকে, তাহলে এদিকে 12 ভেক্টরটা কাজ করছে। তো 12 ভেক্টর যদি এদিকে কাজ করে তাহলে, কারণ আমরা জানি p ভেক্টর ইকুয়াল টু q ইনটু 12। এবার জানি যে q স্টার আসি, তাহলে p ভেক্টর যদি কাজ করে 12 ভেক্টরটা সেম দিকে কাজ করবে, ঠিক আছে? এটা কিন্তু বুঝতে হবে। তাহলে 12 ভেক্টরটা এদিকে কাজ করছে, তাহলে এটা হলো 12 ভেক্টর। তাহলে আমাদের এই 12 ভেক্টরটা বের করতে হবে। কেন 12 ভেক্টরটা বের করতে হবে? 12 ভেক্টরটা আমরা বের করতে পারলেই আমরা ডিসটেন্সটা পেয়ে গেলাম, তাহলে আমরা যেটা দ্বিমেরু ভ্রামকটা বের করতে পারবো। দ্বিমেরু ভ্রামক বের করার পর সেটাকে ই দিয়ে ক্রস করতে গেলেই টাউ ইকুয়াল টু পি ক্রস ই, তো পি বের করার পর ই দিয়ে সেটাকে ক্রস প্রোডাক্ট করতে গেলে আমাদের টাউটা মানে টর্কটা বেরিয়ে যাবে। সো সেই জন্য আমাদের 12 ভেক্টরটা বের করতে হবে। এবার এই ছবি থেকে দেখো ইজিলি তুমি বলতে পারো যে 12 ভেক্টরটা ইকুয়াল টু, আগে তুমি যদি ভেঙে দেখো তাহলে দেখতে হবে যে R2 ভেক্টর প্লাস 12 ভেক্টর এই দুটো যোগ করলে R1 ভেক্টর আসছে।
সো এখান থেকে ক্রমানুসারে গৃহীত দুটো বাহু টিক টুক, আর এটা বিপরীত ক্রমে গৃহীত থার্ড বাহু। সো এখান থেকে R2 ভেক্টর এখান থেকে 12 ভেক্টর ইকুয়াল টু কি হবে R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। ওকে, মানগুলো বসিয়ে দাও। R1 ভেক্টর কোথায় এটা, তাহলে মানগুলো বসাতে যেটা হবে তাহলে 2 মাইনাস 1 মানে খালি I ক্যাপ, এদিকে মাইনাস j খালি আর নেই কেউ। ওকে, আর এদিকে 5 মাইনাস 4 দ্যাট ইজ প্লাস k ক্যাপ, 5 থেকে 4 বদলে শুধু একটাই, তাহলে 12 ভেক্টর বেরিয়ে গেল। ওকে, 12 ভেক্টর বেরিয়ে গেল। এবার আর কি লাগবে এবার তাহলে p ইকুয়াল বেরিয়ে যাবে, p ইকুয়াল কি q ইনটু 12। q কত আধান কত যে কোনো একটা আধান নিতে হয়, মান যেমন তাহলে 8 মাইনাস 8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইনটু q ইনটু 12 কত I ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ। এত হয়ে গেল, তাহলে p ভেক্টর বেরিয়ে গেল। আমাদের বের করতে হবে টাউ ইকুয়াল টু p ক্রস e। তো আমার e ভেক্টরটা কত, e ভেক্টর কোথায় লিখবো এখানে দিচ্ছি e ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে কত 0.20 I ক্যাপ। ওকে, তাহলে বসিয়ে দেবার ফটাফট সবকিছু। এখানে করছি একটু বড় গ্যাপ নিয়ে, জায়গা নিয়ে, p 8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 থাকলো ইনটু I ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ। ওকে, ক্রস অফ কি e 0.20 I ক্যাপ। দ্যাটস মিন এখান থেকে এটা এখানে চলে গেল, তাহলে এটা কত হলো 8 2 16 8 2 16 10 মিনিট আগে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6। আর এটি কত I ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ ক্রস I ক্যাপ। এবার ক্রস প্রোডাক্ট আমি জানি সেম 0, তাহলে হলো কি 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 I ক্যাপ ক্রস I ক্যাপ 0 মাইনাস j ক্যাপ ক্রস I ক্যাপ ji কি হয় কি হয় j ইনটু ক্রস I ji কি হয় I j k। তাহলে j থেকে I উল্টো, তাহলে মাইনাস, তাহলে উল্টো হয়ে গেল মানে মাইনাস k ক্যাপ। তাহলে এখানে আমি কি ji ক্যাপটা এটা আলাদা নিতে হয়, ছোট বক্স করলাম ji মানে মাইনাস k ক্যাপ। আবার এর নিজের মাইনাস আছে, মাইনাস মানে প্লাস, তাহলে অনলি k ক্যাপ। ওকে, প্লাস ki I j k সোজা কথা যাচ্ছে, তার সাথে অনলি j ক্যাপ প্লাস j ক্যাপ। ব্যাস, এটা বেরিয়ে গেল ক্রস প্রোডাক্ট। এটা ভেক্টর ক্রস প্রোডাক্ট যদি শিখে থাকো তাহলে কোনো সমস্যা নেই। ব্যাস, এই বেরিয়ে গেল টাউ। এবার আমাকে বলেছে টাউ এর মান বের করতে, তো মড টাউটা বের করতে হবে। সেই জন্য আমাকে একটু জায়গা মিটাতে হবে। তো এক বোর্ডে হলো না, তোমাদের একটু কষ্ট করে টুকে নিতে হবে। ঠিক আছে, আমি কোন জায়গাটা মিটাই ওপর টুটা মিটাবো কি, ওপর টুটা মিটিয়ে দিলাম, পি এর মানটা মিটিয়ে দিচ্ছে, এই জায়গাটা একটু মিটিয়ে দিলাম। ওকে, সরি, তাহলে এটা হলো যে টাউ ভেক্টর এর মান যদি নিই তাহলে কি হবে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6, আর এটা রুট আন্ডার এর সহগ কত 1 স্কয়ার প্লাস এর সহগ কত 1 স্কয়ার, দ্যাটস মিন 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইনটু রুট 2। এবার রুট 2 আর এটা গুণ করলে এই ক্যালকুলেশনটা আবার তোমাকে একটু ক্যালকুলেটর টিপতে হবে। এই যদি গুণ করি তাহলে বের হবে সেটা হলো 2.26 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6। ব্যাস, টার্ম হয়ে গেল। দেখো, এটা হলো টর্কের মান। একটু কঠিন আছে অঙ্কটা, তবে খুব ভালো অঙ্ক, খুব কনসেপচুয়াল অঙ্ক। ঠিক আছে, করে নাও। ওকে, মিটিয়ে দিচ্ছি, পজ করো, টুকে নাও, ভালো মতো বুঝে নাও, তারপরে মেটাচ্ছি। ওকে, চলো। চল চলে अपने घर চলো নেক্সট 24 নম্বর অঙ্ক। এবার যে অঙ্কগুলো করবো সেই অঙ্ক হলো তড়িৎ ফ্লাক্সের উপর। তড়িৎ ফ্লাক্সের অঙ্ক খুব ইজি। থিওরি কি? থিওরি হলো যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, তড়িৎ ক্ষেত্র দেওয়া থাকে, তাহলে ফ্লাক্স ইকুয়াল টু ফাই ইকুয়াল টু ই ডট ডিএস বা ই ডট এস হয়ে গেল। চলো, যদি আধান দেওয়া থাকে তাহলে গাউসের উপপাদ্য, তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু কি কিউ বাই এপসাইলন নট। কিউ মানে যে গাউসিয়ান তল দিয়ে এনক্লোজ আধান বাই এপসাইলন নট। ঠিক আছে, এপসাইলন মানে ফ্রি স্পেস পারমিয়াবিলিটি। ওকে, মানে তড়িৎ ভেদ্যতা বাংলায়। ওকে, এই দুটোই থিওরি। একটা কি ফাই থিওরি মানে ফাই ইকুয়াল টু ই ডট এস, যখন তোমার দেখবা তড়িৎ ক্ষেত্র আর এস মানে কি বলে এটাকে ক্ষেত্রফল, এই ভেক্টর রাশি দেওয়া আছে তাদের ডট প্রোডাক্ট করবা, ফাই বের দেবে। আর একটা ফাই কি কিউ বাই এপসাইলন, যখন কোনো দেখবা তোর আধান দেওয়া আছে এপসাইলন নট, আধান দেওয়া আছে স্পেস দেওয়া আছে, ফ্রি স্পেস দেওয়া আছে, তখন সেখানে ফাই বের করা মানে কিউ বাই এপসাইলন নট। এই দুটো ফর্মুলা দিয়ে অঙ্ক হয়ে যাবে। তাহলে অঙ্কটা করা যাক 24 নম্বর অঙ্ক বলছে 24 বলছে একটি গোলকের অভ্যন্তরে অবস্থিত আধানের জন্য গোলকের সমগ্র তলের সঙ্গে জড়িত
তড়িৎ ফ্লাক্স দেওয়া আছে 5.6 ইন্টু 10 টু দি পাওয়ার 3, শুধু 3 নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -1। গোলকের অভ্যন্তরস্থ আধানের মান কত? এই ইজিয়েস্ট অঙ্ক একবারে। তড়িৎ ফ্লাক্সটা দেওয়া আছে, আধানটা বের করতে হবে। তো কি ফর্মুলা বলো? phi is equal to q by epsilon naught. So q is equal to phi into epsilon naught হয়ে গেল। phi এর ভ্যালুটা দেওয়া আছে কত? 5.6 into 10 to the power 3, আর epsilon naught সবাই জানে 8.854 into 10 to the power -12। এটা থিওরিতে পেয়ে যাবে ভ্যালুটা, গুণটা করো হয়ে গেল। এবার অবভিয়াসলি গুণটা করতে তো এই দুটো গুণ করতে তো একটু কষ্ট হবেই, করতে হবে, কিছু করার নেই। কিউ বাই এটা তো করা যাবে 10 টু দি পাওয়ার 3 12 মানে -9। এবার এটা 5.6 আর 8.854, এটা তোমাকে একটু ক্যালকুলেট করতে হবে, নইলে এমনি গুণ করা যাবে, তবে একটু কষ্ট হবে। গুণগুলো যেটা বেরোবে সেটা হলো 49.5824, 5824। এই তো 6 4 24 লাস্ট ওয়ার্ডটা, দেখে না? ঠিক আছে, এটা হলো আধান। ঠিক আছে, কুলম্ব প্লাস আর কি হয়ে গেল। ইজি অঙ্ক এগুলো, মানে তড়িৎ ফ্লাক্সের অঙ্ক ইজি অঙ্ক, খুব একটা বড় অঙ্ক হয় না। চলো নেক্সট করছি, মিটিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক না? ফটাফট এর সেট 1 বলো, সেট 2 বলো, সবই সোজা। কিছু কিউ দিয়ে বের করবো, কিছু ই ডট এস বা ই ডট ডিএস, এই তো অঙ্ক হবে। আর কি অঙ্ক হবে? 24 হলো। চলো 25 নম্বর অঙ্ক। 25 নম্বর অঙ্ক, 25 নম্বর অঙ্ক কি বলছে দেখো। এটাও বলছে কি 12 ন্যানো কুলম্ব আধান একটি ঘনকের কেন্দ্রে অবস্থিত। ঘনকের, হ্যাঁ, ঘনকটির প্রতিতলের সঙ্গে জড়িত ফ্লাক্স কত হবে? মানে প্রতিতলে টোটাল ফ্লাক্স বাই 6। প্রতিতল মানে কি? ঘনকের ছোট তল। এই সোজা অঙ্ক একদমই। phi equal to কি? q by epsilon naught। ঠিক আছে, এবার q কত দেওয়া আছে দেখো, 12 ন্যানো কুলম্ব, 12 into 10 to the power -9। epsilon কত? 8.854 into 10 to the power -12। এটা হলো ঘনকের ভেতরে যদি এই আধানটা থাকে, তাহলে সেই ঘনক দিয়ে নির্গত মোট ফ্লাক্স। তো কত এটা ভাগ করলে? এটা ভাগ করলে 1.35, এটা একটু ক্যালকুলেশন করতে হবে, ইনটু 10 to the power 3, এটা হয়ে গেল 5। এবার তোমাকে কি চাইছে? প্রতিতল। তো ঘনকের টোটাল তল 6টা, তাহলে এক একটা তল দিয়ে কত হবে? তো এক একটা তলে মানে 5 প্রতি তল ইকুয়াল টু কি হবে? মোট 5 বাই 6, দ্যাটস মিন 1.35 ইনটু 10 to the power 3 বাই 6। এটা 6 দিয়ে যদি ভাগ করো তাহলে বেরোবে 0.22 ইনটু 10 to the power 3। বাস, একদম ইজিয়েস্ট অঙ্ক। দেখো, বুঝতে পারলে? পজ করো, টুকে নাও, মিটিয়ে দিব আপনি। চলো নেক্সট করছি 26 নম্বর অঙ্ক। নিলাম, চলো 26। এটা খুব সহজ অঙ্ক, তড়িৎ ফ্লাক্স অঙ্ক খুব একটা কঠিন না। ঠিক আছে, এটা একটা অঙ্ক যেটা করবো ই ডট এস দিয়ে। এই অঙ্কটা আছে, এই অঙ্কগুলো করতে গেলে সে কোণে অনেক অঙ্ক আছে, ইজিলি পারবে। দেখো অঙ্কটা শোনো। কোনো এক স্থানে 4 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ নিউটন পার কুলম্ব প্রাবল্য রয়েছে। প্রাবল্যের একটি তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে, মানে ই দেওয়া আছে ওখানকার। 60 সেমি বাহু বিশিষ্ট একটা বর্গাকার পাত, মানে 60 সেমি বাহু মানে তার ক্ষেত্রফল হবে 60 into 60, মানে এস দেওয়া হয়ে গেল। একটা বর্গাকার পাত আছে, তাকে yz তলের সাথে আর xz তলের সাথে সমান্তরাল ধরলে, মানে একবার yz তলের সাথে ধরলাম, একদম xz তলের সাথে ধরলাম, তাহলে প্রতি ক্ষেত্রে তাদের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স কত হবে? তো দুটো ক্ষেত্রে অবশ্যই আলাদা আলাদা হবে। দেখা যাক কি। প্রথমে দেখো, প্রথমে আমরা জানি, দেখার আগে মেন কথাটা হলো যে ইটা কত। ইটা আগে দেখে নাও কত। ই ভেক্টরটা বলে দিয়েছে 4 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ, এটা হোক আগে 4 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ। এবার এস যে পাতটা নিয়েছি, একবার yz তলে রাখছি, একবার yz রেখেছি, একবার xz রেখেছি। এবার মনে রাখবো, yz তলে যদি পাত রাখি, ক্ষেত্রফলের দিক তার তলের সাথে লম্ব, তাহলে yz তলের সাথে পাতটা যদি সমান্তরাল হয়, তাহলে তো সেই পাতটার ক্ষেত্রফলের দিক কি হবে? x বরাবর। yz তল মানে বাঁচলো কি? x বরাবর। তাহলে এটার ডিরেকশনটা কি? x বরাবর, মানে i ক্যাপ বরাবর। কি বরাবর? i ক্যাপ বরাবর। তাহলে আমি এখান থেকে যদি আমি s অফ yz এটা বের করি, তাহলে s অফ yz প্রথমে তো হবে বাহুগুলো তো ইয়ে কত 60 সেমি, 60 সেমি মানে 0.6 মিটার। কত? 0.6 মিটার ইনটু 0.6 মিটার। এটা হলো প্রথমে ইয়ে মানে ক্ষেত্রফলটা ইনটু i ক্যাপ। এই আর বুঝলে কিনা বলো? ইনটু i ক্যাপ কেন? এটা এক নম্বর কেস। ইনটু i ক্যাপ কেন? কারণ yz তলের সাথে যে ক্ষেত্রফলটা থাকবে তার ডিরেকশন সবসময় x ভেক্টরের দিকে, x এর দিকে। আর একটা যেটা বলেছে s কিসের সাথে? xz তল। xz তলের সাথে সেটা কি একই পাত, দ্যাটস মিন ক্ষেত্রফলটা কি 0.6 ইনটু 0.6 সেম, কিন্তু ডিরেকশনটা কি হবে? xz মানে কোন তলের সাথে ডিরেকশনটা হবে? y এর দিকে, দ্যাটস মিন j ক্যাপ। দ্যাটস মিন এটা হয়ে গেল 6 4 36 মানে 3.6 দুবার হবে মানে 0.36 i ক্যাপ। এটা হয়ে গেল 0.36 j ক্যাপ। বুঝতে পারলে? এবার তড়িৎ ফ্লাক্স
বাই কিস ক্ষেত্রফল কি হবে ফাই অফ ওয়াই জেড যদি নাম দিই তাহলে কি হবে ই ভেক্টর ডট এস ওয়াই জেড ভেক্টর দ্যাটস ই ভেক্টর কত 4 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ ডট কত 0.36 i ক্যাপ ওকে এবার ডট প্রোডাক্ট কি হয় i 1 মানে সেম 1 হয় বাকি সব শূন্য তা j k i মানে j এর সাথে i শূন্য k এর সাথে i শূন্য দ্যাটস মিন শূন্য তাহলে এখান থেকে বুঝলাম কি এস ওয়াই জেড এই ক্ষেত্রফল বরাবর কোনো ফ্লাক্স থাকবেই না আর f5 xz তল দ্যাট ইজ ই ভেক্টর ডট এস xz ভেক্টর তাহলে কত হবে ই হলো 4 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ ডট 0.36 j ক্যাপ দ্যাটস মিন j ক্যাপ মিলে গেল এটা তো 0 তাহলে কি 4 আর 6 4 6 24 4 3 12 কত 2.8 মানে 1.24 j1 তাহলে xz বরাবর 1.24 এই পরিমাণ ফ্লাক্স কাজ করবে ঠিক আছে ভুল করলাম কি সরি 4 6 24 এর 4 হাত থেকে 2 4 3 12 আর 2 14 1.44 কত 24 না 1.44 ঠিক আছে 1.44 এর একক হয় নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -1 নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -1 ওকে তাহলে এই হয়ে গেল ফ্লাক্স 26 নম্বর অঙ্ক 27 নম্বর অঙ্কটা একটা ফ্লাক্স দিয়েছি ছোট অঙ্ক এটা করতে গেলে সেট 2 এর অঙ্কটা খতম চলো 27 নম্বর অঙ্ক 27 নম্বর অঙ্কটা দেখো সোজা একদম 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলকের কেন্দ্রে অবস্থিত একটি বিন্দু আধান আবার আধান মানে কিউ বাই এপসাইলন নট আধানের জন্য গোলীয় গাউসীয় তলের সঙ্গে জড়িত ফ্লাক্স দেওয়া আছে -6 × 10⁻³ নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -1 ফাই দেওয়া আছে কিউ দেওয়া আছে কিউ দেওয়া আছে সব দেওয়া আছে কি চাইছে দেখি আচ্ছা গোলকের আধানের ভ্যালু দেওয়া নাই তো 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের কেন্দ্রে অবস্থিত একটি বিন্দু আধানের কথা বলেছে আধানের ভ্যালু বলেনি আধানটা বের করতে হবে আধানের জন্য গোলীয় গাউসীয় তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সটা দেওয়া আছে -6 × 10⁻³ নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -1 গোলকের অভ্যন্তরস্থ আধান কত ইজিলি বেরিয়ে যাবে আর গোলীয় গাউসীয় তলের ব্যাসার্ধ যদি ডবল করা হয় দ্বিগুণ করা হয় তাহলে তড়িৎ ফ্লাক্স কি পরিবর্তন হবে বা কত হবে এই তো ইজি ব্যাপার আমরা জানি ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট দেয়ার ইজ নো ব্যাসার্ধের জায়গা দ্যাটস পরের প্রশ্নটা সিম্পল উত্তর কোনো চেঞ্জ হবে না ঠিক আছে প্রথম প্রশ্ন তো দেখো তাহলে ফাই কিউ বের করতে বলছে কিউ বের করতে ফাই ইনটু এপসাইলন ফাই কত বলছে -6 × 10⁻³ এপসাইলন নট কত 8.854 × 10⁻² গুণ করো বসাই দাও ক্যালকুলেটরে কত গুণ করলে -5.31 × 10⁻⁻8 এই তো আধান তুলাম এটা এক নম্বর आंसर আর দুই নম্বর आंसर কি নো চেঞ্জ ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট অভ্যন্তরে যে আধানটা আছে সেই আধানের ভ্যালু জানলেই হলো ঠিক আছে আর কত বড় ব্যাসার্ধ সেটা ডিপেন্ড করছে না ঠিক আছে চলো হয়ে গেল এই হলো তোমার ফ্লাক্স মানে সেট 2 এর সমস্ত অঙ্ক আমি এই ক্লাসে সেট 1 এর দুটো অঙ্ক আরো করাবো যেটা আমি অবশ্যই থাম্বনেলে উল্লেখ করে দেবো যেখানে সেট 1 এর দুটো স্পেশাল অঙ্ক রয়েছে ঠিক আছে সেটা তোমরা করে নাও এটা করে নাও মেটাচ্ছি ওকে সেট 1 এর অঙ্ক দেখো সেট 1 এর এই অঙ্কটা হলো 10 নম্বর অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক পড়ে নেবে এটা ডিমান্ড এটা হলো অন ডিমান্ড তোমরাও ডিমান্ড করো কি চাই কোন অঙ্কটা যদি চাই করে দেবো ঠিক আছে চলো দুটি একই পরিমাপের আধান ডি ব্যবধানে অবস্থিত তৃতীয় একটি আধানকে প্রথম আধান দুটির লম্ব সমদ্বিখণ্ডকের উপর x দূরত্বে রাখা হলো দেখাও যে আধানটি সর্বাধিক বল অনুভব করবে যখন x এর ভ্যালু হবে d/2√2 মানে কি বলছে দুটো সেম আধান মনে করো এখানে একটা আধান আছে এখানে একটা আধান আছে ধরলাম এটাও কিউ এবং তাদের মাঝখানে দূরত্ব কত দেওয়া আছে d এবং বলেছে এর লম্ব সমদ্বিখণ্ড এটা কিন্তু দ্বিমেরু না নরমাল এর উপর আরেকটা আধান আছে সেটা মনে করো ক্যাপিটাল কিউ ধরলাম তাহলে সেক্ষেত্রে বলেছে এর উপর ক্রিয়াশীল ফোর্সটা কখন ম্যাক্সিমাম হবে আগে ক্রিয়াশীল ফোর্স তো বের করি দেখো কিউ আচ্ছা এই যে ফোর্সটা দিবে সেটা কি প্লাস এটা সেম চার্জ দিয়ে হয় তাহলে বিকর্ষণ বল এই বরাবর এই যে চার্জ দিবে সেটা এই বরাবর এবার দুটোই এফ হবে কেন প্রথম কারণ হলো
প্রথম কারণ হলো এটা যদি ডি হয় তাহলে এটা ডি বাই টু, এটা ডি বাই টু। ওকে, আর যদি লম্ব সমদ্বিখণ্ডকের দূরত্ব হয়, এটা মনে করো এক্স ধরলাম, তাহলে অবভিয়াসলি এটা হবে রুট আন্ডার ডি স্কোয়ার বাই ফোর প্লাস এক্স স্কোয়ার, এটা হবে রুট আন্ডার ডি স্কোয়ার বাই ফোর প্লাস এক্স স্কোয়ার। ওকে, দ্যাটস মিন এর ক্ষেত্রে দুটোর মানে দূরত্বগুলো সেম। দূরত্ব সেম মানে কি, কিউ কিউ বাই দিস স্কোয়ার, কিউ কিউ বাই দিস স্কোয়ার, 1 বাই 4 বাই দুটো যাই লাগাও না কেন এর দুটো সেম হবে। তাহলে এবারে আর কম্পোনেন্ট ইউজ করতে হবে, কারণ দুদিক কাজ করছে। এটা যদি থিটা হয় অবভিয়াসলি এটা থিটা, এটা থিটা হলে এটা কি এফ কস থিটা, এটা এফ সাইন থিটা। দেখা যাচ্ছে এফ সাইন থিটা। অবভিয়াসলি এই ভেক্টরটার সঙ্গে এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, দ্যাট ইজ এটা এফ সাইন থিটা, আর এদিকটা এফ কস থিটা। অবভিয়াসলি এফ কস থিটা সেম কেটে দিচ্ছে, আর এফ সাইন থিটা অ্যাড হচ্ছে। দ্যাটস মিন নেট ফোর্স এফ ইকুয়াল টু 2f সাইন থিটা। এটা নেট ফোর্স এফ নেট, বুঝা গেল? আমি নেট ফোর্সটা বের করে দিলাম, ঠিক আছে? এবার প্রশ্ন বলেছে কখন এটা ম্যাক্সিমাম হবে। এবার ম্যাক্সিমাম মানে কি, আমরা জানি ম্যাক্সিমাম মানে ddx, ডেরিভেটিভ শূন্য হবে, অফ এফ নেট ইজ ইকুয়াল টু 0। বাস, এটা তো থিওরি। সেট 1 এর সেট 2 এর প্রথম ক্লাস আমি অঙ্কটা পড়িয়েছি এরকম টাইপের। হ্যাঁ, তাহলে করি বাস, ddx অফ f net মানে ddx অফ 2f sin theta equal to 0, that is ddx of 2f কত f কত f কত q into q by root under, একদম সিরিয়াস পড়তে হচ্ছে। হ্যাঁ, তাহলে ক্যালকুলেশন সুবিধা হয়, কারণ কিছু যখন বলেনি, d স্কয়ার বাই 4 প্লাস x স্কয়ার হয়ে গেল। sin থিটা কত, sin থিটা কত, sin থিটা লম্ব বাই অতিভুজ, লম্ব কত x বাই অতিভুজ কত, অতিভুজ কত রুট আন্ডার, ওই এখানে একটা স্কয়ার হবে, রুট আন্ডার d স্কয়ার বাই 4 প্লাস x স্কয়ার। অর্থাৎ দেখা যাচ্ছে দ্যাট ইজ ইকুয়াল টু 0। এবার ক্যালকুলেশন করতে হবে, এটা বড় ক্যালকুলেশন, অর্থাৎ আমাকে এক বোর্ডে হবেই না, মেটাতে হবেই। ঠিক আছে, ছবিটা ভালো করে করলাম, তারপরে মেটাচ্ছি dx একটু ভদ্র করি, তারপরে ডেরিভেটিভ। এখন ডেরিভেটিভ স্টার্টই করিনি, এখন আগে এটাকে ভদ্র করছি একটু। 2, আচ্ছা বের করে দেখে 2q q এগুলো বেরিয়ে গেল সব, যেটা থাকলো কি dx অফ কি থাকলো এদিকে 2 বেরিয়ে, সরি এদিকে থাকলো খালি x বাই এটা স্কয়ার মানে এটাই, আর এখানে টু দি পাওয়ার হাফ মানে d স্কয়ার বাই 4 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 3/2। দেখো বুঝতে পারলে না, এদিকে টু দি পাওয়ার হাফ আর এটা কি স্কয়ার, মানে শুধু এটাই থাকবে, মানে টু দি পাওয়ার 1 প্লাস হাফ মানে 1 প্লাস হাফ মানে কি 3/2। এবার এটা ইকুয়াল টু 0। এবার ডেরিভেটিভ করব, এটা যদি ভাগ দিলাম 0 হয়ে গেল। এবার ডেরিভেটিভ করতে হবে, প্রথমে কি করলাম x রেখে দিলাম, এটা ডেরিভেটিভ করছি -3/2। ওকে, -3/2 হয়ে গেল, d স্কয়ার বাই 4 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার -3/2 -1। ওকে, এটা কনস্ট্যান্ট x স্কয়ারের 2x। দেখুন ডেরিভেটিভ করলাম, বুঝতে পারলে কিনা? যার ডেরিভেটিভের কাঁচা তাহলে কিন্তু একটু অসুবিধা হবে, বুঝলে? ইজি, কিছু না। প্রথমে এটাকে একা রেখে দিলাম, এটা -3/2 উপরে করলাম, -3/2 বেরিয়ে গেল, টু দি পাওয়ার -3/2 প্লাস -1 হয়ে গেল, আবার ভেতরটা ডেরিভেটিভ করলো 2x। ওকে, নেক্সট প্লাস, এবার এটা রাখবো, x এর করলে শুধু 1, তাহলে 1 উপরে রাখলে নিচেরটা যা আছে তাই, d স্কয়ার বাই 4 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 3/2 হয়ে গেল ডেরিভেটিভ ইকুয়াল টু 0। ডেরিভেটিভ হয়ে গেল কিন্তু। এবার ক্যালকুলেশন, এদিকে কি হবে, a2 আর a2 কাটবে, এদিকে ax x স্কয়ার মাইনাস 3x স্কয়ার হয়ে গেল বাই এদিকে এর -3/2 -1 মানে -5/2, নিচে গেলে শুধু 5/2, d স্কয়ার 4 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 5/2 হয়ে গেল। আর এই প্লাস এদিকে কি খালি 1/d স্কয়ার বাই 4 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু 0। এটা ওদিকে নিয়ে চলে যাচ্ছে, তাহলে 1/d স্কয়ার বাই 4 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 3/2 ইজ ইকুয়াল টু 3x স্কয়ার বাই d স্কয়ার বাই 4 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 5/2। ওকে, এটাকে এদিকে নিয়ে চলে আসছি,
তাহলে ডি স্কোয়ার বাই 4 প্লাস এক্স স্কোয়ার 5/2 মাইনাস 3/2 ইকুয়াল টু 3x স্কোয়ার। বুঝা গেল? এটা এদিকে উপরে চলে আসলাম, তাহলে এটা 5/2 মাইনাস নিচেরটা উপরে চলে গেল সূচকের বিয়োগ। তাহলে এদিকে খেয়াল থাকবে কি 5/2 মাইনাস 3/2 মানে 1, তাহলে ডি স্কোয়ার বাই 4 প্লাস এক্স স্কোয়ার, আর ওদিকে থাকলো 3x স্কোয়ার। এক্স স্কোয়ারটা উনি চলে গেল, তাহলে ডি স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 2x স্কোয়ার। দেখা যাচ্ছে তো ডি স্কোয়ার 4 ইকুয়াল টু 2x স্কোয়ার। দেখা তুমি হবে না, তাহলে এখান থেকে যদি ইমপ্লাইজ করি এখান থেকে, তাহলে কি হবে x square equal to d square by 8, that is x equal to d by 2 root 2, 8 রুট করলে 2 root 2। দ্যাটস মিন্স যদি ম্যাক্সিমাম আমাকে ফোর্স পেতে হয় তাহলে x এর ভ্যালু হতে হবে d by 2 root 2। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। একটু কঠিন ছিল, ক্যালকুলেটিভ অঙ্ক। দেখো বুঝতে না পারলে অবশ্যই জানাবে, অবশ্যই এটা পজ করে আস্তে আস্তে দেখো, অত সহজ না অঙ্কটা। মিলাচ্ছি দিয়ে পড়া অঙ্কটা করবো। বেরোলাম শেষ অঙ্ক, সেট 1 এর আরেকটা অঙ্ক যেটা বাচ্চাদের খুব অসুবিধা হয়, সেটা হলো সেট 1 এর তোমার 17 নম্বর অঙ্ক। হ্যাঁ, অঙ্কটা দেখো। অঙ্কটা বলছে এল দৈর্ঘ্যের একটি হালকা দণ্ডের দুপ্রান্তে এম ভরের দুটি কণা যুক্ত করে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করা হয়েছে। প্রথমত এখানে প্রথম পয়েন্টটি হলো হালকা দণ্ড, মানে দণ্ডের ভরটা আমাদের নেগলেক্ট করতে হবে। ওকে, কণা দুটির আধান প্লাস কিউ মাইনাস কিউ, অবশ্যই দ্বিমেরু যেহেতু। একটা সুষম তড়িৎক্ষেত্র ই এর মধ্যে দ্বিমেরুটাকে এমন ভাবে স্থাপন করা হলো যাতে দ্বিমেরু অক্ষ তড়িৎ প্রাবল্যের অভিমুখের সাথে সমান্তরালে থাকে, মানে প্রথমে সমান্তরালে আছে দ্বিমেরু অক্ষ, বুঝলেন? এবার দ্বিমেরুটাকে সামান্য ঘুরিয়ে ছেড়ে দেওয়া হলো। দেখাও যে যদি অল্প কৌণিক সরণ হয় তাহলে তার জন্য দ্বিমেরুটি কৌণিক সরল দোল গতিতে আন্দোলিত হবে। খুব ইম্পর্টেন্ট জায়গা, সরল দোল গতিতে আন্দোলিত হবে এবং এই দোল গতির পর্যায়কাল নির্ণয় করো। অঙ্কটাতে আগে যাই হোক না কেন সরল দোল গতি কথাটা কিন্তু আবার ঢুকে যাচ্ছে, কিন্তু এটা আবার কৌণিক সরল দোল গতি, ঠিক আছে, একদম রৈখিক না। কিন্তু এবার কৌণিক দোল গতি, রৈখিক দোল গতির ফর্মুলা কি ছিল? যদি কোনো বস্তু সরণ, মানে যে প্রাথমিক মানে সাম্যাবস্থান দিয়ে সরণটা হচ্ছে, সেই সরণটা ওর উপর ক্রিয়াশীল ফোর্সের সমানুপাতিক হয়, তাহলে কিন্তু সেটাকে সরল দোল গতি হিসাবে গণ্য করা যায়। এফ প্রপোর্শনাল টু এক্স মনে করে দেখো ছিল, ঠিক আছে, ক্লাসিক লেখা ছিল, সেটা আমরা দেখবো ওখানে হয় কিনা, বলে এনে যাবে সরল দোল গতি। দেখা যায় তো অঙ্কটা কি, অঙ্ক নাম্বার হলো 17। এখানে দ্বিমেরুটা আছে মাইনাস কিউ প্লাস কিউ আধান দিয়ে তৈরি, একটা দণ্ড ইউজ করেছে, অবশ্যই দণ্ডটার দৈর্ঘ্য এল বলেছে, মানে এখানে 2l ইউজ করেনি, এল ইউজ করেছে, ঠিক আছে, কারণ এটা বইয়ে উল্লেখ করে দিয়েছে, তোমার হাতে কিছু নেই 2l বলতে পারো না তুমি, এখানে 2l ইজ ইকুয়াল টু l। তাহলে এটা অবশ্যই তোমার তড়িৎ ক্ষেত্রের সাথে প্রথমে এইভাবে ছিল মাইনাস কিউ প্লাস কিউ। ওকে, তারপর সেটাকে সামান্য পরিমাণ অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করবো, মাইনাস কিউ প্লাস কিউ। এরপর ক্রিয়াশীল যে টর্ক হবে সেই টর্কটা আমরা বের করবো, সেই টর্কটাকে দেখবো কি হয়। এখানে ক্রিয়াশীল বল তো না টর্ক, এবার টর্কটাকে যদি দেখাতে পারি যে কোন সরণের সাথে সমানুপাতিক, এখানে সরণ কিন্তু আবার কৌণিক সরণ, ঠিক আছে, তাহলে এটা সরল দোল গতি হবে। তো টাউ ইকুয়াল কি হবে, পিই সাইন থিটা। দেখো এখানে একটা কথা উল্লেখ করে দিয়েছে যে থিটা ইজ স্মল, থিটা ইজ স্মল, থিটা ইজ স্মল মানে কি, সাইন থিটা ইকুয়াল টু থিটা, দ্যাটস মিন টাউ ইকুয়াল টু হলো পিই থিটা। পি এর হলো কত, কিউ ইনটু এল, 12 না কিন্তু কারণ এল বলে দিয়েছে, ই ইনটু থিটা। তো দেখো এখান থেকে দেখো কি কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট, দ্যাটস টাউ ইজ প্রপোর্শনাল টু থিটা। বাস হয়ে গেল, যে দেখে দিলাম টাউ ইজ প্রপোর্শনাল টু থিটা, দ্যাটস মিন এটা সরল কৌণিক দোল গতি। কনফার্ম কি, সরল কৌণিক দোল গতি। ব্যাস, যদি সরল কৌণিক দোল গতি হয় তাহলে এখান থেকে এটা বলতে পারি কিন্তু টাউ ইকুয়াল টু কে থিটা, যেখানে কে এর ভ্যালুটা কি, কিউ এল আর ই। আবার যখনই কৌণিক ব্যাপার চলে আসলো তখন আমরা জানি যে কৌণিকের ক্ষেত্রে টাউ ইকুয়াল টু হয় আই আলফা। আই মানে হলো জড়তা ভ্রামক, এগুলা ক্লাস 11 পড়া, আর আলফা মানে কৌণিক ত্বরণ, কি কৌণিক ত্বরণ। এবার এখান থেকে পর্যায়কাল বের করার জন্য ইউজ করছি, পর্যায়কাল বের করার জন্য আমাকে দেখাতে হয়, ওখানে ছিল এ ইকুয়াল টু ত্বরণ, মানে একদম সরল দোল গতি চ্যাপ্টারে এ ইকুয়াল টু ছিল কি ওমেগা স্কোয়ার এক্স, এটা ছিল ফর্মুলা। এখানে আমরা দেখাবো আলফা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার থিটা, ঠিক আছে, এটা দেখাতে পারলে হয়ে যাবে। তো সেটা দেখাবো, তো এখানে টাউ ইকুয়াল টু কি আই আলফা হয়, তাহলে এখান থেকে আলফা ইকুয়াল টু কি টাউ বাই আই,
সরি টাউ ইকুয়াল টু কি সরি টাউ ইকুয়াল টু আই আলফা, আবার টাউ ইকুয়াল টু কে থিটা, তাহলে এখান থেকে কি বলতে পারি আই আলফা ইকুয়াল টু কে থিটা, কারণ এখানে পেয়েছি, তাহলে এখান থেকে বলতে পারি আলফা ইকুয়াল টু কে বাই আই ইন্টু থিটা, তাহলে এখানে বলতে পারি আলফা ইকুয়াল টু ওমেগা স্কয়ার থিটা, ব্যাস পেয়ে গেলাম ওমেগা স্কয়ার থিটা ফর্মুলা। দেখো আলফা ইকুয়াল টু ওমেগা স্কয়ার থিটা, এখানে এ ইকুয়াল টু ওমেগা স্কয়ার এক্স, তাহলে এই ওমেগা থেকে এবার আমাকে বের করতে হবে, এটা কিন্তু টুকে নাও কারণ মিটার হচ্ছে অনেক জায়গা। ওকে, এইটা থাকলে এটা লাগবে আমার p ইকুয়াল টু কিউ ইন্টু এল ইন্টু ই ইন্টু থিটা, তো ওমেগা স্কয়ার থিটা, তাহলে এখানে ওমেগা ইকুয়াল টু কি হলো রুট ওভার কে বাই আই, ঠিক আছে, তাহলে এই ওমেগা হলো রুট ওভার কে বাই আই, আবার এই ওমেগা ইকুয়াল টু হবে হলো 2 পাই বাই টি, সো টি ইকুয়াল টু 4 পাই বাই ওমেগা, বাস, তাহলে 2 পাই বাই ওমেগা কত, ওমেগা মানে রুট ওভার কে বাই আই, রুটে দিলে আই বাই কে, ব্যাস হয়ে গেল। এটা হলো তোমার পর্যায়কাল টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার আই বাই কে। এর প্রশ্ন হলো আই এর ভ্যালু আর কে এর ভ্যালু আমরা বসাতে হবে, কে এর ভ্যালু কোনটা, এটা কে এর ভ্যালু, ওকে, আই এর ভ্যালুটা বের করতে হবে, তাহলে আইটা কোথায় বের করব, এখানে বের করছি আই, আই ইকুয়াল টু কি যথাক্রমের ফর্মুলা, এগুলো ক্লাস 11 এর ফর্মুলা, যথাক্রমের ফর্মুলা হলো কি হয় এম আর স্কয়ার, এবার দুটো আধান আছে, এর বড় এম এর বড় এম, এটা এল হলে এই দূরত্বটা কত এল বাই 2, তাহলে এর যথাক্রম কত এম এল বাই 2 স্কয়ার, আর এর যথাক্রম কত প্লাস আবার এম এল বাই 2 সেম স্কয়ার, তাহলে যদি বের করি তাহলে এম এল স্কয়ার বাই 4, হ্যাঁ সরি তাহলে এম এল স্কয়ার বাই 4 প্লাস এম স্কয়ার বাই 5 মানে 2 এম এল স্কয়ার বাই 4, 2 কেটে গেলে এম এল স্কয়ার বাই 2, তাহলে এখানে যদি বসাই দিই কোথায় বসাবো এখানে বসাচ্ছি, তাহলে বসাই দিলে কি হবে t ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম এল স্কয়ার বাই 2, এখানে কিন্তু আমরা দণ্ডটা যথাক্রমে বের করছি না, কারণ ওটা হালকা ধরেছি, নইলে ওটা যথাক্রম এম 1/12 এম এল স্কয়ার হয়, ওটা অ্যাড করতে হতো, কিন্তু ওটা নেগেট করেছি, ঠিক আছে, আর বাই কে কত, কে হলো কিউ এল ই, তাহলে এখানে হলো 2 পাই রুট আন্ডার এম এল স্কয়ার বাই 2 কিউ এল ই, এটা হলো পর্যায়কাল। দেখো এটা একটু কঠিন আছে, বুঝতে না পারলে বলবে, ব্যাস শেষ হয়ে গেল। তাহলে এখানে আমাদের তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা শেষ হলো, নেক্সট চ্যাপ্টারে তোমাদের সাথে দেখা হবে তড়িৎ বিভবের অঙ্ক নিয়ে, ঠিক আছে, টাটা বাই বাই। অঙ্কগুলো দেখো এবং অবশ্যই শেয়ার করো, তাহলে প্রচুর স্টুডেন্টসরা এই অঙ্কগুলো পাবে, এটা কিন্তু খুব প্রয়োজনীয় এই সেক্টরের অঙ্ক, ঠিক আছে, চলো থ্যাংক ইউ, টাটা বাই বাই।